হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিটসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা এই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা জানবো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের মধ্যে আমাদের মৌলিক ও যৌগিক সংখ্যা কোনগুলো। এখানে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। গুণনীয়ক কোন সংখ্যাগুলো বলতো? কোন সংখ্যাকে ওই সংখ্যা এবং ওই সংখ্যা ব্যতীত অন্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, ওই সকল সংখ্যাগুলোকে তার গুণনীয়ক বলা হয়। এখানে দেখো আমাদের কতগুলো সংখ্যা নেওয়া হয়েছে, 2, 5, 13। 2 এর ক্ষেত্রে দেখো 2 কে আমরা শুধু 1 এবং 2 এই দুটি সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য পাই। আবার 5 এর ক্ষেত্রে দেখো 1 এবং 5 এদের দ্বারা যদি আমরা 5 কে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ শূন্য পাবো। 13 এর ক্ষেত্রে দেখো শুধু 1 এবং 13 এই দুটি সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা ভাগশেষ শূন্য পাবো, অন্য কোনো সংখ্যা দ্বারাই এরা নিঃশেষে বিভাজ্য হয় না। সুতরাং আমরা বলতে পারি যে যে সকল সংখ্যাগুলোর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি নিজেই, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখন আসলে আমরা দেখি যৌগিক সংখ্যা বলতে কি বোঝায়। এখানে দেখো আমাদের সংখ্যাগুলো হচ্ছে 6, 9, 12। 6 এর ক্ষেত্রে দেখো 6 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি এবং 6 কে দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়। আবার দেখো 2 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কি পাই বলতো? 3 গুণ 2 6, তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আবার 3 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কি পাই? তাহলে আমরা পাই 3 গুণ 2 6, অর্থাৎ ভাগশেষ শূন্য। অর্থাৎ 1 2 3 6 এই সবগুলো সংখ্যা দ্বারাই 6 নিঃশেষে বিভাজ্য। অনুরূপভাবে 9 এর ক্ষেত্রে দেখো 1 3 9 এই তিনটি সংখ্যা দ্বারাই 9 নিঃশেষে বিভাজ্য। 12 এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 6 12 এই সবগুলো সংখ্যা দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা কি বলতে পারি? 6 9 এবং 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো একাধিক সংখ্যা আছে। তাহলে এই ধরনের সংখ্যা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তো আশা করি তোমরা মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার পার্থক্যটা বুঝতে পারলে। এরপরে আসো সহমৌলিক সংখ্যা কি সেটা নিয়ে আলোচনা করি। সহমৌলিক সংখ্যা আমাদের 8 এবং 15 মনে করো দুটি স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো আমরা 8 এর গুণনীয়ক গুলো লিখি, ঠিক আছে? এখন আমরা গুণনীয়ক বের করার একটি ভালো উপায় দেখাই তোমাকে। ধরো 8 লিখে তোমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? এখানে 4। আবার দেখো 4 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? 2। আবার 2 কে তুমি কি লিখতে পারো? 2 গুণ 1, তাই না? তাহলে দেখো এই 3টা 2 আর 1 এরা হচ্ছে আমাদের 8 এর গুণনীয়ক। আবার দেখো 15। 15 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 15 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 3 গুণ 5 15। আবার 5 এর ক্ষেত্রে লিখতে পারি 5 গুণ 1। তাহলে এই 1 3 5 হচ্ছে আমার 15 এর গুণনীয়ক। এখন দেখো এই 8 এর গুণনীয়ক গুলো হচ্ছে আমার 1 2 4 8, তাই না? এই যে 2 গুণ 2 4, আবার 2 গুণ 2 গুণ 2 হচ্ছে 8। তাহলে এই 1 2 4 8 হচ্ছে 8 এর গুণনীয়ক। আবার 15 এর ক্ষেত্রে দেখো আমাদের 1 3 5 হচ্ছে 15 এর গুণনীয়ক। আবার 3 গুণ 5 15, সেটাও হচ্ছে আমাদের 15 এর গুণনীয়ক। তাহলে আমরা গুণ করে করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। এখন দেখো এই 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং আমরা কি বলতে পারি? 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। অর্থাৎ আমরা দুটি সংখ্যার গুণনীয়কগুলো প্রথমে বের করব। গুণনীয়কগুলো বের করার পরে আমাদের ওই গুণনীয়কগুলোর মধ্যে যদি কোনো কমন গুণনীয়ক থাকে তাহলে আমরা ওই সংখ্যা দুটোকে সহমৌলিক সংখ্যা বলতে পারবো না। আর যদি আমাদের গুণনীয়কগুলো এমন থাকে যে এদের মধ্যে কোনো কমন বা এমন এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই, সেক্ষেত্রে ওই সংখ্যাদ্বয় হচ্ছে পরস্পর সহমৌলিক। তাহলে আমাদের এখানে 8 এবং 15 পরস্পর সহমৌলিক। এরপরে দেখো বিভাজ্যতা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কোন সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। প্রথমে আসো আমরা 2 দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করি। এখানে দেখো 2 এর কয়েকটি গুণিতক লিখি। গুণিতক কি জিনিস বলতো? 2 কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে গুণফলগুলো পাবো সেগুলো হচ্ছে 2 এর গুণিতক। এখন দেখো গুণিতক অনেক হতে পারে। 2 এর ক্ষেত্রে আমরা 2 গুণ 0 0, 2 গুণ 1 2, 2 গুণ 2 4 এই সবগুলোই হচ্ছে 2 এর গুণিতক। এই গুণিতকগুলো লক্ষ্য করলে একটা জিনিস দেখবে যে যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে এই যে আমরা গুণফলগুলো পাচ্ছি এগুলোর একক স্থানীয় অঙ্ক সবসময় 0 2 4 6 বা 8, অর্থাৎ সবগুলো 2 দ্বারা বিভাজ্য বা জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি বলতো? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি 0 অথবা জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসো
4 দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করি। কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, একক ও দশক স্থানে যে অঙ্ক দুটি থাকবে তাদেরকে লক্ষ্য করতে হবে। আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে মোট কথা কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক স্থানের অঙ্ক দুটি যদি শূন্য হয় তাহলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসো আমরা 5 দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এখন 5-এর গুণিতকগুলো লক্ষ্য করো। এখানে দেখবে যে কোন সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি 0 অথবা 5। সবগুলোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5। সুতরাং একক স্থানে 0 বা 5 অঙ্ক যুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসো আমরা 3 দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করি। এখন এই 1 4 7, ঠিক আছে, এই সংখ্যাটির ক্ষেত্রে দেখো 7-এর ক্ষেত্রে এর স্থানীয় মান 7, 4-এর ক্ষেত্রে এর স্থানীয় মান 4 গুণ 10 40। 40কে আমরা কি লিখতে পারি 36 যোগ 4। 36 সংখ্যাটি কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটাকে আমরা 3 গুণ 3 গুণ 4 এভাবে গুণনীয়কে ভেঙে লিখতে পারি। ঠিক আছে, আবার দেখো 1, 1-এর স্থানীয় মান 100। 1-এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 99 যোগ 1। এই 99 সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন একটা জিনিস লক্ষ্য করবে, এই 3 গুণ 3 গুণ 4, 3 গুণ 3 গুণ 11 এই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। এবং একক দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল অর্থাৎ 1 যোগ 4 যোগ 7 12 এটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি এই 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার আরেকটি সংখ্যা দেখো 148। এটির ক্ষেত্রে ঠিক আছে 8-এর স্থানীয় মান বের করবে, 4-এর স্থানীয় মান আর 1-এর স্থানীয় মান তো আগের মতোই। এক্ষেত্রে দেখো 1 যোগ 4 যোগ 8 করলে 13 হয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমরা কি বলতে পারি 148 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসো আমরা 6 দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করি। কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে কোন সংখ্যা 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। যদি হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। আবার এখন আসলে আমরা 9 দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করি। এখানে একটি সংখ্যা 378, এটিকে বিবেচনা করো। এটিকে বিবেচনা করে এর স্থানীয় মানগুলো নিয়ে আলোচনা করি। এরপরে দেখো এই যে অঙ্কগুলো এদেরকে যোগ করলে আমরা কি পাই 18। 18 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা কি বলতে পারি 378 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 এবং 3-এর ক্ষেত্রে কি মনে রাখবে যে ওই সংখ্যাটির অঙ্কগুলো যদি যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি যদি 9 বা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 9 বা 3 দ্বারা বিভাজ্য হবে। আর 4-এর ক্ষেত্রে একক ও দশক স্থানীয় অঙ্ক যে সংখ্যা গঠন করে সেটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 4 দ্বারা বিভাজ্য। আবার একক ও দশক স্থানে যদি শূন্য থাকে তাহলেও সেটি 4 দ্বারা বিভাজ্য। 5-এর ক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ক যদি 0 বা 5 হয় তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আর 2-এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে সেটি আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। আর 6-এর ক্ষেত্রে কোন সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সেটি 6 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসো আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাব। অনুশীলনীর প্রথম অঙ্ক আমাদের কি বলছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করো। এখন 30 থেকে 70-এর মধ্যে যে সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলোই হবে 3 এবং 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে সেগুলো কি কি 31 37 41 43 47 53 59 61 67। তাহলে এগুলোই আমাদের উত্তর। এরপরে আসো আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখন গয়ে দেখো 189 210, এদের মধ্যে আমরা প্রথমে যেটা করব 189 এবং 210-এর গুণনীয়কগুলো বের করব। গুণনীয়ক আমরা কিভাবে বের করতে পারি, প্রথমে দেখো 189-কে আমরা 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাই 3 6 18, 3 গুণ 3 9 63। এখন দেখো 63-কে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 গুণ 2 6, 3 গুণ 1 3 অর্থাৎ 21। এখন 21-কে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 গুণ 7 21। তাহলে দেখো 1 3 3 3 7 এগুলো কি হবে 189-এর গুণনীয়ক। আবার দেখো 210-এর ক্ষেত্রে 210-এর ক্ষেত্রে তোমরা যদি প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে কি পাও, তাহলে পাও হচ্ছে তোমার এখানে থাকবে 10 আর 5 105, তাই না। তারপর দেখো এটাকে আমরা আবার 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5 গুণ 2 10, 5 গুণ 1 ঠিক আছে 21।
এখানে আবার আমরা এটাকে কি দিয়ে ভাগ করতে পারি, 3 গুণ 7, ঠিক আছে, আবার 7 গুণ 1, তাহলে এই 1 7 3 5 2 এগুলো হচ্ছে আমাদের 210 এর গুণনীয়ক। এখন দেখো এদের গুণনীয়ক গুলোর মধ্যে আমাদের এই 3, ঠিক আছে, কিন্তু দুটির মধ্যেই সাধারণ। এখন দেখো যেহেতু দুটির মধ্যে সাধারণ গুণনীয়ক আছে, ঠিক আছে, এই 3 আছে, 7 আছে, আবার 21ও আছে, ঠিক আছে, দুটির ক্ষেত্রেই 21 আছে, তাহলে আমরা কি বলতে পারি যে 189 ও 210 সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক নয়। যদি আমাদের এই কোনো সাধারণ গুণনীয়ক না থাকতো তাহলে আমরা বলতে পারতাম তারা সহমৌলিক। এরপরে আসো আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। এখানে বলছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন 6 দিয়ে 2184, 1074, 7832 এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা তোমাকে দেখতে হবে। এখন দেখো 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা একটি জোড় সংখ্যা, সুতরাং এটি 2 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হলে আমাদের 2 ও 3 দ্বারা বিভাজ্যতা দেখতে হবে। 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এখন দেখো 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা কি বলতে পারি, সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য হবে। যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। এরপরে দেখো 1074 এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা একটি জোড় সংখ্যা, সুতরাং এটি 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 12, 12 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য। এরপরে আসছে কি 7832 এই সংখ্যাটি, এটিরও একক স্থানীয় অঙ্ক 2, যা জোড় সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার এর অঙ্কগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে 20, এই 20 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সুতরাং এটি 6 দ্বারাও বিভাজ্য নয়। অর্থাৎ দেখো 6 দ্বারা বিভাজ্য কি এই প্রথম দুটি সংখ্যা 2184 এবং 1074। এরপরে আসো আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলছে যে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো এই সংখ্যাটিতে অঙ্কগুলো যদি আমরা যোগ করি, এই ফাঁকা চিহ্নিত স্থানে অঙ্ক যেটি বসবে সেটা বাদে অন্য অঙ্কগুলো যোগ করি, যোগ করলে আমরা পাই 21, ঠিক আছে, যেটি 9 দ্বারা বিভাজ্য নয়। এখন 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা কি জানি যে কোন সংখ্যার অঙ্কগুলো যোগ করলে আমরা যে সংখ্যা পাই সেটি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য। এখন দেখো আমাদের 9 দ্বারা বিভাজ্য এই 21 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 27, সুতরাং দেখো এই 21 থেকে 27 বিয়োগ করলে আমরা পাই 6। এখন এই 6 যদি আমরা এই ফাঁকা চিহ্নিত স্থানে বসিয়ে দেই তাহলে অঙ্কগুলো যোগ করলে আমরা যোগফল পাবো কত বলতো, 27। সেই ক্ষেত্রে কিন্তু সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এই অঙ্কগুলোর সাথে 6 যোগ করলে হয় হচ্ছে আমাদের 27, যা 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই ফাঁকা চিহ্নিত স্থানে 6 অঙ্কটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো আমাদের এই শেষে ফাঁকা চিহ্নিত স্থান আছে, তাই না, তো এটি বাদে অন্য অঙ্কগুলো যোগ করলে আমরা পাই 18, যা 9 দ্বারা বিভাজ্য। এখন বলতো এই যে ফাঁকা চিহ্নিত স্থান এখানে যদি আমরা শূন্যও বসাই তাহলেও কিন্তু আমাদের যোগ করলে যোগফল থাকবে 18, যা 9 দ্বারা বিভাজ্য। আবার দেখো 18 পরে যদি 27 হতো এই যে সংখ্যাগুলোর যোগফল তাহলেও তা 9 দ্বারা বিভাজ্য হতো। সুতরাং দেখো আমরা এই যে যোগফল পেয়েছি 18, এখান থেকে যদি 27 বিয়োগ করি তাহলে পাই 9, অর্থাৎ এখানে যদি আমরা 9ও যোগ করি তাহলেও সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো তাহলে এই যে ফাঁকা চিহ্নিত স্থান এখানে যদি আমরা 0 অথবা 9 যে কোনো একটি বসাই তাহলেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসো আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। এখানে বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি যে সবগুলো 0 এবং শুরুতে 1 হবে, তাই না, এর আগের অধ্যায় অর্থাৎ 1.1 এর ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় শিখেছিলাম। এখন দেখো এই সংখ্যার অঙ্কগুলো যোগ করলে আমরা পাই 1, যা 3 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য করতে হলে আমাদের এই অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 2 যোগ করতে হবে, অর্থাৎ এই অঙ্কগুলো যোগ করলে যেন 2 হয়। এখন দেখো এককের স্থানে যদি আমরা 2 বসাই, ঠিক আছে, তাহলেই কিন্তু এই যোগফল চলে আসে আমাদের 3, ঠিক আছে। সেই ক্ষেত্রে সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 10,002। এরপরে আসো আমরা 6 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 7টা 9 লিখলে যে সংখ্যা পাই সেটা, যেহেতু আমাদের 9 সবচেয়ে বড় অঙ্ক। এখন দেখো এই 6টি 9 এর যোগফল হয় হচ্ছে 63,
ঠিক আছে, এই 63 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো আমাদের এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, কারণ 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে 6 দ্বারাও বিভাজ্য হবে। এখন একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা না হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সুতরাং সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখো আমরা এই সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে যে সংখ্যা পাই তার একক স্থানীয় অঙ্কে 6 আছে। ঠিক আছে, এখন দেখো এই একক স্থানীয় অঙ্ক 6 জোড় সংখ্যা হয়, সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। আবার এই অঙ্কগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে 60, যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাটি আমাদের 2 ও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, সুতরাং সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এর পরের দিন আমরা 1.3 শুরু করব। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।